সমন্বয়ক তৈরি করবো, গ্রামে গ্রামে গিয়া ডিসির সামনে বইয়া পায়ের উপরে পাও তুলিয়া প্রজেক্ট দেন ডিসি সাহেব। আপনার যদি রাজনৈতিক দল করে বক্তৃতা করে ভোট নিতে হয় তাহলে জামাত ইসলামের নামে বা অন্য দলের নামে বা ইসলামী আন্দোলনের নামে মিটিং ডাইকা বক্তৃতা করে, কিন্তু ওয়াজ মাহফিলের নামে আমরা তো চাই সবাইকে আমরা একসাথে। এই কথাটা যে কইছি দেখবেন বলবে ফজলুর রহমান তো ওয়াজ চায় না। আমি ওয়াজ চাই, কিন্তু ওয়াজ মাহফিলের নামে আমি রাজনীতি করতে চাই না। আমার কথাটাই যদি কেউ আমাকে বুঝাইতে পারেন আমি তার কত বুঝবো, যদি কেউ আমাকে বুঝাইতে পারেন আমি তার কত বুঝবো। আমি তাই আজকে আপনাকে বলি, এই দেশটা যে এইরকম হয়ে গেছে, এখন এটা থেকে উত্তরণের পথকে আপনারা দেখবেন। ইউটিউব দেখলে পরে রাত্রে ঘুম হয় না। কি হইতে পারে দেশে বলেন তো দেখি আপনারা, কি হইতে পারে? কেন আমরা রক্ত দিলাম, কেন আমরা জীবন দিলাম? ১৫০০ ছেলে মেয়ে রক্ত দিছে, শিশু দিছে, বৃদ্ধ দিছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, চোখ গেছে, নাক গেছে, কান গেছে, পাও গেছে, সব গেছে। কেন দিলাম? এটা রেজাল্টটা কি? এখন তো দেখি প্রতিদিন আমাদের সন্তানরা মারামারি করে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে, কেউ পিরিজপুরে গেলে করে, কেউ চিটাগাঙ্গে গেলে করে, কেউ আবার অনশন করে নিজেরা। যারা একদিন গোলাগুলি করে আন্দোলন করলেন তারা প্রথমে করেন গালাগালি, পরে করেন গোলাগুলি। না, আমি তাদেরকে নেতৃত্ব দিতে চাই তো, নেও নেতৃত্ব। কিসের জন্য নিতে চাও এটা বলো, কি কারণে নেতৃত্ব দিতে চাও? বাংলাদেশ কি বাংলাদেশ স্বীকার করো, যুদ্ধের সঠিক ইতিহাস বলো, সেইটাকে মানো। তোমরা নিজেরা শিক্ষিত হও, শিক্ষা প্রতিষ্ঠানে যাও। আমার ঢাকা ইউনিভার্সিটিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির তুলনা না নিতে পারলে তো ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটির মতো রিসার্চে নিয়ে যাও। আমার চিটাগাংকে বেঙ্গালুরুর মতো আইটিতে সমৃদ্ধ করো। কথাগুলা খুব বুঝার চেষ্টা করেন। না, এটা করুম না, খালি সমন্বয়ক তৈরি করবো, গ্রামে গ্রামে গিয়া ডিসির সামনে বইয়া পায়ের উপরে পাও তুলিয়া প্রজেক্ট দেন ডিসি সাহেব। আপনারা এগুলো দেখেন সব জায়গাতে এই কাজ। কেন ছেলেরা এরকম হবে কেন? আমি তো যুদ্ধ করছিলাম, আমার চেয়ে বড় নেতা ছিল নূরে আলম সিদ্দিকী, তুফাইল আহমদ, রাশেদ খান মেননরা, শাহ মুয়াজ্জেমরা, সিরাজুল আলম খানরা আমাদের গুরু ছিল। তারা তো বারে বারে যুদ্ধে জয়লাভ করছে, ছাত্র রাজনীতি করে যুদ্ধে কই, তারা তো বলে না আমাদেরকে মন্ত্রী করো। আমি তো বলি নাই, আমি তো যেদিন যুদ্ধ শেষ হয়েছে অস্ত্রটা ঠিক জমা দিয়ে পরের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইছি। আইসাও MA পরীক্ষা দিয়ে পাশ করে আবার চলে গেছি কোথায়? আওয়ামী লীগের কাছে যাই নাই, অফিসেও যাই নাই, আমি চলে গেছি শ্রমিকের বস্তিতে। আল্লাহর দোয়াই করে খুললাম, আমার জীবন আপনারা খুঁজা দেখেন। আমি শ্রমিকের বস্তিতে চলে গেছি। আমি কিশোরগঞ্জে সুগার মিলের শ্রমিকের ঘরে ঘুমাইছি, বিড়ি শ্রমিকের ঘরে ঘুমাইছি, রিক্সাওয়ালার ঘরে ঘুমাইছি। ৭৫-এর 15ই আগস্ট পর্যন্ত ৭২ থেকে পাশ করে গিয়া। কিন্তু যেদিন দেখছি রাজনীতি আর করা যাবে না, রাজনীতি যেন ভুল পথে যাচ্ছে, তখন আল্লাহর কাছে কইছি আল্লাহ আর রাজনীতি করায় না। আবার যখন দেখছি নারী হত্যা, শিশু হত্যা সহ সবকিছু যেন কারবালার প্রান্তর হয়ে গেছে, এখন যদি গলা উঁচু করে কথা না বলি তাইলে ইয়াজিদের সমর্থক হয়ে যাইতে হবে, সীমারের বংশধর হয়ে যাইতে হবে। সেই কারণে সীমারের বংশধর না হইয়া স্লোগান দিছি, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। আমার মনে হয়েছে ওইটাই সঠিক। রাষ্ট্রপতি মারা যাবে, প্রধানমন্ত্রী নিহত হবে, কিন্তু শিশু হত্যা, নারী হত্যা সমর্থন করিনি। আবার যখন এই দেশে তিনবার মানুষের ভোটের অধিকারকে হত্যা করা হয়েছে, 14 সন, 18 সন, 24 সন, যখন লুটপাট করতে করতে দেখে ধ্বংস করে দেওয়া হয়েছে, আবার কণ্ঠ উচ্চারিত করছি, স্ত্রীকে বলছি কালকে তুমি ভোরবেলা উঠে দেখতে পারো স্বামী মারা গেছে, তুমি বিধবা, তাকে সামনে রেখেই বলছি, আল্লাহর দোয়াই করে কইতাছি। সন্তানরা বলছি, সন্তানরা সবাই বড় ব্যারিস্টার বলছি, তোমরা পুলিশ ডাক দিলে তোমরা ভিতরে ঘুমায় থাকবা, তোমরা উঠবা না, তোমাদের মা উঠবে।
রাত্রে 3টার সময় হাত বাড়ায় দিয়ে বলবো আমাকে ধরে নেন আর 2টা লাথি দেন। পুলিশে বলবো কেন? আমি যুদ্ধটা করে বড় ভুল করে ফেলছিলাম, এই কারণে আমাকে 2টা লাথি দেওয়া এই দেশটাকে নিয়ে আমাকে নিয়ে চোখ বাঁধে নিয়ে একখানে রাইখে দেন, না হলে মেরে ফেলে। এখন আমি মনে সরকারের বিরুদ্ধে এখন যখন দেখছি সবই যায়, মুক্তিযুদ্ধ যায়, আমার 21শে ফেব্রুয়ারি চলে যায়, 21শে ফেব্রুয়ারি হয় না, বিজয় দিবস হয় না। আমি চ্যালেঞ্জ করে প্রতিবাদ করে আমার এলাকাতে 50,000 লোকের একটা বিজয় দিবস করছি 12 ঘন্টা পর্যন্ত 3টা থানা নিয়ে, আর বিজয় দিবস হয় নাই। 16ই ডিসেম্বরের পর হয় নাই, আমি করছি। 21শে ফেব্রুয়ারি বইটা ছাপাতে চাইছিলাম, বউরা কইলাম ফালাও বই, এই 21শে মেলায় আমার বই যাবে না, 21শে ফেব্রুয়ারি হবে না, 26শে মার্চ হবে না। এই যে খালি বলেন যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ, কিসের মুক্তিযুদ্ধ? এখন আবার প্রতিবাদ করি, এখন বলি যা মন্ত্রিত্ব চাই না, প্রধানমন্ত্রিত্ব চাই না, নেতাগিরি চাই না, চাই মুক্তিযুদ্ধ। এই কারণে অনেকে বলে ফজলুর রহমান দেখি পাগল, আমি তো পাগল, আমি তো মুক্তিযুদ্ধের পাগল। কারণ আমি তো মারে কান্দায় বাপরে কান্দায় যুদ্ধে গেছিলাম, যুদ্ধে গেছিলাম, আমি শত শত লোককে যুদ্ধ নিয়ে গেছি। এই যুদ্ধ না হইল তো 1000 বছরের যে বাঙালি, যে বাঙালির মুসলমান মায়েরা সেজদায় গিয়ে নামাজ পড়ে খুদার কাছে প্রার্থনা করতো, হে খুদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদের দেশের বিদেশিদের হাত থেকে, মগদস্যুদের লুণ্ঠন থেকে, বর্গী দুঃসদের অত্যাচার থেকে, নীল সাহেবদের অত্যাচার থেকে মুক্তি দেবে। 1000 বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদের কেমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে। শত শত বছর যাবত এই দেশে যুদ্ধ হয়েছে, বাঙালি তো পাল বংশের পরে শুধু যুদ্ধ করছে। প্রথম এই দেশে 1296 সনে 1196 সনে আমাদের বাংলায় আসে নাই, আসছে আজমির শরীফে, যাকে এখন জয়পুর বলা হয়, সেখানে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সেইখানে আসছে, পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করছে, এগুলো জানতে হবে। তারপরে বাংলা ইসলাম আসছে, কিন্তু সেই ইসলাম কিন্তু 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি নিয়ে আসে নাই। আমাদের দেশে যে ইসলাম আসছে, আমি তো চ্যালেঞ্জ করলাম, কে নিয়ে আসলো? শাহজালালের আগেও আপনি যান মদনপুরে, শাহজালালের 300 বছর আগে কিন্তু মদনপুরের শাহ সুলতান আসছে, শাহ মখদুম আসছে কিন্তু 1276 খ্রিস্টাব্দে। শাহ মখদুম, শাহদ্দিন শাহ, উনি আসছেন কিন্তু 1288 খ্রিস্টাব্দে। সেই খান জাহান আলী, সেই বাইজিদ বুস্তামি, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান, 360 জন আউলিয়া, সেলিম চিশতি ঢাকার মাজারে শুয়ে আছে। হাইকোর্টে যান, দেখেন বাংলাদেশে কত ওলিয়া উলিয়া গৌস কুতুব দরবেশ আইসা বলছে, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। দেখেন হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করে বলছে, তুমি যদি আমার মুসলমান হও, ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার কাতারে দাঁড়ায় তুমি নামাজ পড়তে পারবা, আমার কাতারে কাতারে তুমি চলতে পারবা, আমার প্লেটে তুমি ভাত খাইতে পারবা, আমার মসজিদে তুমি সব সময় ঢুকতে পারবা, তোমার জন্য অবারিত দ্বার আসো দেখি। মানুষ বলছে সাম্যের গান গাই, সেই সাম্যবাদীরা আসছে, ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরা, তারাই সেই দেশে ইসলাম প্রচার করছে। কই, তারা তো কেউ ইরানে, ইরাকে, বাগদাদে ফিরে যায় নাই, মেসোপটেমিয়ায় ফিরে যায় নাই, তারা তো কেউ ইয়েমেনে ফিরে যায় নাই, সব আমার দেশের জন্য সব কিছু করছে। আর আমার দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এখানে ঘুমাইছে, তার মাজার হয়েছে। কথাটা ঠিক না বেঠিক আপনারা বলেন? তার মাজার হয়েছে। এখন আপনারা তার মাজার ভাঙতে চান 400 বছর পরে নাকি? আমাদের প্রত্যেক দিন ডাকে একজন, উনি আবার মুফতি, উনি আবার হাফেজ, উনি ডাকে আসো যাই সিলেটে গিয়া শাহজালালের মাজার যেদিন ভাঙতে পারবো সেদিন নাকি তার আদর্শ বাস্তবায়ন হইব। বলেন তো দেখি, শাহজালালের মাজার কি আমরা ভাঙতে চাই? তো আমাদের ইতিহাস,
আমাদের ঐতিহ্য, আমাদের ধর্মের প্রতীক তারা। অনেকে কই বলেই আমি আমি পাগল। আপনি আহলে সুন্নাতুল জামাত মানেন না, আপনি ওহাবিজম মানেন। আমি তো আপনার উপর আক্রমণ করি না, আপনি আমার উপর আক্রমণ করেন কেন? আল্লাহ কোনটা সমর্থন করে বা কাকে পছন্দ করে এই নির্দিষ্ট তো আপনি করতে পারবেন না। আপনার তো এটার জন্য মাস্টারি দেয় না, নাকি দিছে যে তুমি পরীক্ষার খাতা দেখো? আল্লাহ কাকে পছন্দ করে, আমি মহাপাপী ইচ্ছা করলে, আমি যদি ধর্মে বিশ্বাস করি, আল্লাহ বলতে পারে তোর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোর দিলাম, জান্নাতে দিলাম, পারে। আপনি মহামৌলানা সাহেব কইতে পারে নারী তোরা দিলাম না, নাকি পারে না? তাহলে আপনি আমার টিকিট আটকা রাখেন কেন? যে ফজলুর রহমান কোনোদিন বেহেশতে যাইতে পারবেন না, উনারে কি দিছে নাকি টিকিট কাটবার লাগে? যে আমি কোনোদিন যেতে পারবো না। হ্যাঁ, আপনার দেখেন না, ইউটিউব খুললেই বুঝবেন ফজলুর রহমানও বলে না, এটা বললো খুশি, বলে ফজু পাগলা। বলেন তো আমার মতো? হ্যাঁ, তো এই যে এইভাবে, এই হলো বাংলাদেশ। আমরা সবাই মিললে বাংলাদেশটাই। এখন হয়েছে কি দেখেন আপনি, শান্তি নাই মনে, রাত্রে ঘুম ভাঙ্গা যায় 3টার সময়। কি হবে? আমরা যাকে আনলাম একদম আমরা মনে করলাম হিমালয় পর্বত এখন নিয়ে আইছি, এর উপর দেওয়ার কোনো উচ্চতা নাই। তার নাম জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বাঙালি গৌরবের সন্তান, নোবেল প্রাইজ পাইছে, বাঙালি মুসলমানের সন্তান। আনলাম, কিন্তু দুঃখ গেল না। গানটা গাইতে হয়, দুঃখ গেল না রে আমার, দুঃখ গেল না। দুঃখ তো গেল না, খালি কি কয় যেন, খালি সব কথা খালি পেজ দেয়া কয়, পরিষ্কার কয় না কেন জানে না? সব কথাই পেজ দিয়া বলে কেন? আমি তো পেজ দিয়ে বলবো না। আপনি বলেন 2 বছর পরে ইলেকশন দিব, এই মাসে এই হলো, এইভাবে এই রোড ম্যাপে ইলেকশন বলেন। আর যদি আপনি বলতে না, পেটে যদি কথা থাকে, তাইলে আপনি তো বিপদে পড়বেন। সেই বিপদ আপনার হোক, একদম আমরা চাই না বাংলাদেশে। আপনি তো আমাদের মাথার তাজ। আপনি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা থাকার জন্য দীর্ঘায়িত করেন কেন আপনার সময়কে? আমি তো কইলাম তাড়াতাড়ি নেওয়া, ওটা তো জঞ্জাল। ভোট দেব আমি, ফেয়ার ভোট হবে, নির্দিষ্টভাবে সেই ভোট গণা হবে এবং সেই ভোটটা ডিক্লেয়ার হবে, যে মেজরিটি হবে তার কাছে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। এটি তো তার বলা উচিত। উনি তো মহান ব্যক্তি। এটা কইলে কয় ফজলুর রহমান বড় বেশি কথা কয়। আর এটা কি আর বেশি কথা হইল? দেন, আপনি ভোট দেন না কেন? এই যে ছেলেরা এখন দল করছে, দিনে রাইতে মিললে, আর কইলাম না, আমাদের সন্তানদের মতো তারা করছে। কেউ কয় আমরা থাকবো সিংহাসনে আর তুই যাইবে ওই জায়গাতে, দুইজনেই লাল কার্পেট পাইব, তুই দিনে পাইব, রাত্রে পাইবে আর আমি দিনে পাইব। এই লাল কার্পেটের কর, তারপরে ইলেকশন ডিক্লারেশন করেন, কইরা করেন। যদি না হয়, যে সিদ্ধান্ত পৃথিবীতে হয়েছে আপনাদের জানা উচিত। পৃথিবীতে কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে গেছে বাংলাদেশের ব্যাপারে, যে বাংলাদেশ যদি সঠিকভাবে ইউনূস সাহেব ইলেকশন করতে না পারে বা না চায়, তাহলে পৃথিবীর একটা সিদ্ধান্ত আছে, আল্লাহ জানুক, সেই সিদ্ধান্তটা আমি চাই না আমার দেশে বিদেশি সৈন্য আসুক। আমি চাই না শান্তি, ওই যে জাতিসংঘ বাহিনীর নামে আমার দেশের সৈন্য আসুক, যেখানে আমার দেশের সৈন্যরা অন্য দেশে যায়। আমি তো এটা চাই না, নাকি আপনারা চান? আমরা চাই না। আমরা চাই জনগণের প্রতিনিধি যারা, তাদের কাছে আপনি ক্ষমতা দেন, 3টা লাইনে উঠুক আগে, তারপরে দেখবেন আমরা কি করতে পারি। এটা নিয়ে এত পেসপাসের কি আছে, এত কঠিন না? ইলেকশনের জন্য কি আমরা এত আন্দোলন করলাম? এখন তাদের বোনেরা ভাইয়েরা কয়, আপনারা দেখবেন ইউটিউব, নাম ধরে কয়, তাহলে তোরার 3টারে মন্ত্রী বানাইবার জন্য কি আমরা রক্ত দিছি? এরা কয়, আমি কই না তো। হ্যাঁ, আমরা রক্ত দিছি। হ্যাঁ, ভোট করার জন্য রক্ত দিছে বাঙালি জাতি। 1970 সন 7ই ডিসেম্বর সারা পাকিস্তানে ভোট হলো। বাংলার সিট 162, পাকিস্তানের সিট 138, সেই 300 সিটে ইলেকশন হলো।
একা নৌকা মার্কা বঙ্গবন্ধুর নেতৃত্বে 160টা পেয়ে গেল। মাত্র 2টা সিট বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে একজন নুরুল আমিন আর একজন ত্রিদীপ রায় পাইল। তারপরও শেখ মুজিব মেজরিটি এহিয়া খান ক্ষমতা দিল না। যদি রায় মানতো তখন তো যুদ্ধটা হইতো না। রায় মানে নাই বলে যুদ্ধটা হয়েছে, তাই না? কত লোক মারা গেছে, কত বাড়ি ঘর পুড়ছে। তাইলে একটা বাঙালি জাতি গণতন্ত্র এত প্রিয়, যে ছেলেটার বয়স 36 বছর, সেই ছেলেটা শেখ হাসিনা 3বার ইলেকশন না দেওয়ার কারণে এখন পর্যন্ত ভোট দিতে পারে না, সেই ছেলেটা এখন ভোট দিতে চায়। আমি আমার প্রতিনিধি নির্বাচন করতে চাই। আজকে এখানে দাঁড়িয়ে আমি শুধু বলে গেলাম আপনাদেরকে, আপনারা 50টা ইনস্টিটিউশন এখানে আছেন। খুব সোজা কথা, আমি যেটা চাই সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা থাকবে, মুক্তিযুদ্ধ স্বীকৃত হবে। ওর মুক্তিযুদ্ধ কইলে যদি কারো কারো ছবি ভাসে, আমি কি করতে পারি বলেন তো দেখি? আমি কি করতে পারি? ইতিহাস কি করতে পারে? মুক্তিযুদ্ধের কথা বললে তো কিছু মানুষের ছবি ভাসবেই, নাকি বাঁচবে না? বাঁচবে। কারা কোন দিকে ছিল সেই মুক্তিযুদ্ধ ভাসবে, মুক্তিযুদ্ধ থাকবে, গণতন্ত্র থাকবে। আসেন আগে একটা ইলেকশন করি, কে বাংলাদেশের মেজরিটি সেটা আগে নির্দিষ্ট হোক, নির্ধারিত হোক। বাংলাদেশের মানুষ কাকে পাহারাদার রাখবে, সেই দায়িত্বটা কাকে দিবে সেটা নির্ধারিত হোক, না হলে কিন্তু গন্ডগোল চলবে। আমি চাই সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাইকে জনাব ইউনূস সাহেব ডাকুক, ডাইকা বলো এইভাবে একটা নিরপেক্ষ নির্বাচন, সঠিক নির্বাচন হবে, সবাই একমত হন, ইলেকশনটা দিয়ে বাড়ির যান। জিনিসটা করেন না কেন? না করলে তো এটা পেস লাগবেই, অন্ধকার লাগবে। আর অন্ধকার কিন্তু আগামী অন্ধকার কিন্তু অন্ধকার না, আগামী অন্ধকার অনেক দীর্ঘায়িত হবে। আমি বলে দিলাম আজকের এই অবস্থানে থেকে, আগামী বাংলাদেশের যে অন্ধকারটা যদি আসে, না আসুক আল্লাহ, এই অন্ধকার আমাদেরকে দিও না। এই অন্ধকারটা কিন্তু অনেক দীর্ঘায়িত হবে, আপনাদেরকে বললাম। এই অন্ধকারটা আমি চাই না। আমি চাই একটা আলোকিত বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা সবাই মিলে 18 কোটি মানুষ একসাথে থাকতে চাই। রাজনৈতিক ধর্ম, রাজনৈতিক আদর্শ যাই হোক, আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই। সেই একসাথে আহ্বান জানাই। আজকে যারা আমাকে এইখানে আনলেন, আমি পত্রিকাটা পড়লাম। পত্রিকাটা পড়ে আমার মনে হলো অনেক কিছুর চেয়ে পত্রিকা অনেক ভালো। অনেক পত্রিকা, যাকে আমি শ্রেষ্ঠ মনে করি, প্রতিদিন যে পত্রিকাটি আমি রাখি, আজকে আমি খুব স্পষ্টভাবে বলে গেলাম। আমি প্রতিদিন আমার ঘরে পত্রিকা কয়েকটা থাকে, এর মধ্যে প্রথম পত্রিকাটার নাম হলো প্রথম আলো। আমার কাছে মনে হয়েছে 2টা লেখা 21-এর চেতনা ফিকে হয়ে যাচ্ছে। 1, 2 হলো রঙ্গিলা বিপ্লবের মাটি, এটা লেখছেন মাহমুদুর রহমান। এই লেখাগুলো আগে হয়তো প্রথম আলো পত্রিকায় এই স্ট্যান্ডার্ড, কিন্তু এখন সেই স্ট্যান্ডার্ডে আর প্রথম আলো পত্রিকায় লেখা হয় না। যে কোনো কারণে ভয় পেয়ে গেছে কিনা আমি জানি না। আমি চাই তারা সেভাবে লেখুক, কিন্তু আজকের লেখাগুলো দেখে আমার মনে হলো এই পত্রিকাটা আমি প্রত্যেক দিন রাখবো এবং পড়ব, কারণ প্রথম আলোতে এই পত্রিকার লেখা অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং সত্য, সাহসী। সাংবাদিকের জীবনের প্রথম কথাটাই হইল কারেজ, সাহসী। কারণ তাকে সবসময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায় যুদ্ধ করতে হয়, তাকে বলা হয় সংসপ্তক। সাংবাদিক হতে হবে সংসপ্তকের মতো। ওই যে আমাদের দেশে কুত্তা দেখলে আগা, সিন্নি দেখলে আগায়, কুত্তা দেখলে পিছায়, তার সাংবাদিক হওয়া উচিত না। আমি সাহসী সাংবাদিক। এবং আমি আজকে কথা দিয়ে গেলাম, বিজনেস ফাইল যে পত্রিকাটি যারা বের করেছে, আপনাদের প্রচার যত কমই হোক, প্রসার যত কমই হোক, কিন্তু আপনাদের যে পত্রিকার যে লেভেল, যেটা স্ট্যান্ডার্ড, যেটা মান, যেটা, সেটাকে আমি স্যালিউট করে গেলাম। পত্রিকার মানকে আমি স্যালিউট। আমি বসে বসে পড়তেছিলাম প্রত্যেকটা কথা।
আমার মনে হয়েছিল যে কি পত্রিকা, এখন দেখলাম না। এবং আমি বলি অভি চৌধুরী ভাই, তুমি আমার ছোট ভাই, তোমাকে তুমিই বললাম তুমি আগাও, তুমি আগাও। আমি জানি এই দেশে জন্মগ্রহণ করছিল আজাদ পত্রিকার মৌলানা আকরাম খাঁ, করছিল না? মৌলানা আকরাম খাঁ জন্মগ্রহণ করছিল, আবুল মনসুর আহমদ জন্মগ্রহণ করছিল, তোফাজ্জল হোসেন মানিক মিয়া জন্মগ্রহণ করছিল, আব্দুল হামিদ চৌধুরী জন্মগ্রহণ করছিল, জোহর হোসেন চৌধুরী জন্মগ্রহণ করছিল, শামসুদ্দিন আবুল কালাম জন্মগ্রহণ করছিল, এই দেশে এনায়েতুল্লাহ খান জন্মগ্রহণ করছিল, পত্রিকার অনেক দিকপাল জন্মগ্রহণ করছিল। আমি দোয়া করি তুমি তোমার সাহসিকতা দিয়া, তোমার জ্ঞান দিয়া এবং সততা দিয়া তুমি তাদের পাশে দাঁড়াও, এটা আমার দোয়া রইল তোমাকে। আমি দোয়া করি তোমাকে, তুমি সেইভাবে দাঁড়াও। আমার ভালো লাগছে, সাহসিকতার সঙ্গে দাঁড়াও। আমি আর কথা বলতে চাই না, পেটে ক্ষুধা লাগছে আপনাদের, আমি জানি। আমি আপনাদেরকে বললাম সত্যের পথে চলি আমরা সবাই। আমি যদি জানি যে আমার যে এখানে যে ভাইরা আছেন, বয়স যাদের আছে, শুনেন আমি এই কথাটা বলি শেষ করব। মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে, 12 বছর বয়সে কোরআনে হাফিজ হয়েছে এবং মদিনার থেকে লেখাপড়া শেষ করেছে মাত্র 12 বছর বয়সে। উনি তো মদিনার লোকই ছিলেন, ওনার বাবা। 22 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। আবার 45 সনে প্রেসিডেন্ট হয়েছে, আরো 23 বছর পরে। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে, 2 প্রেসিডেন্ট যে হইলেন তফাৎটা কি? বললো 22 বছর আগে যে আমি প্রেসিডেন্ট হয়েছিলাম, আমার বুদ্ধি ছিল, অভিজ্ঞতা না থাকার কারণে ওইভাবে আমার কোনো জ্ঞান ছিল না। এখন আমার বয়স হয়েছে, আমার অভিজ্ঞতা হয়েছে, কাজে আমি জ্ঞান দিয়ে ভারতবর্ষকে বিচার করতে পারি। আপনারা যারা এখানে আছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, জ্ঞান দিয়ে আপনারা বিচার করতে পারবেন। ছেলেরা বুদ্ধি দিয়ে চলতে থাকুক, যেদিন জ্ঞান হবে, অভিজ্ঞতা হবে, যেদিন অভিজ্ঞতা হবে সেদিন রাষ্ট্র তারা চালাক। আমি আপনাদের কাছে যদি এই সমর্থনটা পাই যে ইয়েস, এই দেশ অভিজ্ঞতা জ্ঞান দেওয়া সত্যের মাধ্যমে চলবে, মৃত্যু যা আমার কাছে আপনারা যেটা আশা, আমার কিন্তু কণ্ঠ কোনোদিনও হবে না, আমি থাকবো। আমি অসত্যের কাছে কবুনত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরে ঘরে যায়। খোদা হাফেজ।